সূর্যনগর রাজ্যে অর্জুন নামে সৎ, দয়ালু, সরল মনের পরোপকারী এক যুবক বাস করত। একদিন সে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। হঠাৎ তার কানে এলো এক মৃদু কাতর শব্দ। কেউ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। কেউ আছো? আমাকে মেরে ফেলো। আমি এই যন্ত্রণার সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে মুক্তি দাও। কেউ যন্ত্রণায় গোঙাচ্ছে বলে মনে হচ্ছে। আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে তা বোঝার চেষ্টা করতে লাগলো অর্জুন। আওয়াজটা যেন স্পষ্টই নদীর ধার থেকেই আসছে। যাই, দেখে আসি একবার। অর্জুন আর দেরি না করে সেই দিকেই ছুটে গেল। অর্জুনের কুড়ুলটা সেখানেই পড়ে রইল। সে তাড়াহুড়ো করে এগিয়ে গেল সেই রহস্যময় আওয়াজের দিকে। ঠিক সেই সময় নদীর স্রোতে ভেসে যাচ্ছিল কলা গাছের এক ভেলা। তার উপর শুয়েছিল এক মেয়ে আর যন্ত্রণায় কাতরাচ্ছিল। তার মুখে ফুটে উঠেছিল অসহ্য কষ্টের ছাপ। অর্জুন ভেলা সমেত মেয়েটিকে নদীর কিনারায় নিয়ে আসে। তুমি ঠিক আছো? কে তোমাকে এভাবে নদীতে ভাসিয়ে দিল? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার সারা শরীরে এই অসহ্য যন্ত্রণা, এই ভয়ানক চর্মরোগ, কোনো বৈদ্যই এর চিকিৎসা করতে পারেনি। তাই আমার পরিবার আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছে। তুমি আমাকে মেরে ফেলো, এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। না না, আমি তোমাকে মারতে পারবো না। আমার পিতা আমাকে শিখিয়েছেন বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। তাছাড়া তুমি মরবে কেন? তোমাকে বাঁচতে হবে। ঈশ্বর আমাদের মনুষ্য জীবন দিয়েছেন সুন্দরভাবে বাঁচার জন্য। আমি তোমাকে বাঁচাবো। চলো, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাই। তোমার ঘরে? না না, তা হয় না। এটা ছোঁয়াচে রোগ। আমি চাই না আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক। কেন হবে না? আমার বাবা মাকে জানলে তুমি এমন কথা বলতে না। আমার বাবা একজন বড় বৈদ্য। তিনি নিশ্চয়ই তোমাকে সুস্থ করে তুলবেন। তুমি ভালো হয়ে যাবে। কিন্তু আর কোনো কিন্তু নয়। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। অর্জুন মেয়েটিকে সাবধানে তার ছোট কুঁড়ে ঘরে নিয়ে এসে শুইয়ে দিল। তার চোখে তখন উদ্বেগ আর দয়ার ছাপ। অর্জুনের বাবা মা তখন বাড়িতে ছিল না। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখল ঘরের ভেতর এক অচেনা মেয়েকে শুয়ে রাখা, আর পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অর্জুন। বাবা অর্জুন, এই মেয়েটি কে? কোথা থেকে নিয়ে এলে? এই মেয়েটির পোশাক দেখেই বোঝা যাচ্ছে সে কোনো রাজবংশের মেয়ে। তার বেশভূষা খুবই রাজকীয়। আমি জঙ্গলে কাঠ কাটছিলাম। হঠাৎ একটা গোঙানির আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজের দিক ধরে নদীর ধারে গিয়ে দেখি কলা গাছের ভেলায় করে এই মেয়েটি ভেসে আসছে। তার সারা শরীরে দগদগে ক্ষত। যন্ত্রণায় ছটফট করতে করতে বারবার বলছিল, আমাকে মেরে ফেলো। তাই আমি আর দেরি করিনি, তাকে বাড়িতে নিয়ে এসেছি। যদি আমরা ওকে সুস্থ করে তুলতে পারি। অর্জুন, এ কি করেছিস? এটা তো সংক্রামক রোগ হতে পারে। যদি আমাদের বাড়িতেও ছড়িয়ে পড়ে তখন কি হবে? বাবা, তুমিই তো শিখিয়েছ বিপদে পড়লে মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম। তাই কর্তব্যের খাতিরে আমি একে ত্যাগ করতে পারিনি। আমাকে দয়া করে জঙ্গলে ফেলে আসুন। হিংস্র জন্তু জানোয়াররা আমাকে মেরে ফেলুক। আমি আর বাঁচতে চাই না। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। বাবা, তুমি তো বহু কঠিন রোগ সারিয়েছ। বলো না, এই রোগ সারানোর কি কোনো উপায় নেই? বেশ, তবে শোনো, এই রোগ সারাতে পারে একমাত্র স্বর্ণমণি লতা। এই লতার রস যদি ক্ষতস্থানে লাগানো যায় তবে সে একেবারে সুস্থ হয়ে উঠবে। এর সঙ্গে প্রয়োজন সারা দিন ধরে রোগীকে যত্ন আর সেবা। কিন্তু এই স্বর্ণমণি লতা পাওয়া মোটেও সহজ নয়। এটি কেবল সেই মানুষই খুঁজে পায় যার ভাগ্য প্রখর
আর হৃদয় অত্যন্ত দয়ালু। বাবা, আমি প্রতিজ্ঞা করছি আমি স্বর্ণমণি লতা ঠিক নিয়ে আসব আর নিজের হাতে ওর সেবা করে ওকে সুস্থ করে তুলব। বেশ, যাও, চেষ্টা করে দেখো, ঈশ্বর তোমার সহায় হন। আমি তাড়াহুড়োয় জঙ্গলে আমার কুড়ুলটা ফেলে এসেছি। এখনই গিয়ে কুড়ুলটা নিয়ে আসি আর সেই সঙ্গে স্বর্ণমণির লতা খুঁজে আনি। অর্জুন জঙ্গলে গিয়ে অনেকক্ষণ ধরে স্বর্ণমণি লতা খুঁজতে লাগলো। ঝোপঝাড়, গাছের ফাঁক, কোথাও বাদ রাখল না। তবুও সেই লতার কোনো খোঁজ মিলল না। স্বর্ণমণি লতা অনেকক্ষণ ধরে তো খুঁজছি, কিন্তু কোথাও পেলাম না। এদিকে অন্ধকার নামতেও দেরি নেই, জঙ্গলে তো মুহূর্তেই হারাত নেমে আসে। এবার কুড়ুলটা নিয়ে বাড়ি ফিরে যাই। কাল আবার আসব, আবার খুঁজব এই স্বর্ণমণি ঔষধি লতা। অর্জুন কুড়ুল হাতে বাড়ির পথে হাঁটা ধরল। ঠিক সেই সময় হঠাৎই সে শুনতে পেল এক অচেনা কণ্ঠস্বর। জঙ্গলের চারদিকের নীরবতায় যেন আরো গা ছমছমে হয়ে উঠল। বাঁচাও, বাঁচাও আমাকে! কেউ আছো? দয়া করে আমাকে বাঁচাও! আরে, কেউ যেন সাহায্য চাইছে। মনে হচ্ছে সামনে থেকেই আওয়াজটা আসছে। একটু এগিয়ে দেখি। আরে, এত সুন্দর ছোট্ট পাখিটাকে কে এমন নিষ্ঠুরভাবে আঘাত করেছে? এক শিকারীর ছোড়া তীরেই আমি এমনভাবে ঘায়েল হয়েছি যে আর উড়তে পারছি না। আরে, আশ্চর্য তো! তুমি কথা বলতে পারো? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমার এক বিশেষ ক্ষমতা রয়েছে। আমার খুব যন্ত্রণা হচ্ছে। ভয় নেই, আমি আছি। এখনই তোমাকে আমার বাড়ি নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করব। তুমি আবার উঠতে পারবে। চলো। অর্জুন আহত পাখিটাকে বাড়িতে নিয়ে এলো। অর্জুন, তোর আসতে এত দেরি দেখে আমরা খুব চিন্তায় ছিলাম। বলতো, স্বর্ণমণি লতা কি পেলি? বলছি বাবা, কিন্তু আগে এই পাখিটাকে বাঁচাতে হবে। এর ক্ষতস্থানে জড়িবুটির প্রলেপ দাও। শিকারীর তীরে ভীষণ আঘাত পেয়েছে। ঠিক আছে, পাখিটাকেও মেয়েটার পাশে শুইয়ে দে। দুজনের ক্ষতই সারাতে হবে। তখনই পাখিটার চোখ গিয়ে পড়ল মেয়েটির দিকে। তার দৃষ্টিতে যেন ভেসে উঠল এক অদ্ভুত বিস্ময়। আরে, রাজকুমারী এখানে! আমি কত জায়গায় খুঁজেছি, আর জঙ্গলে খুঁজতে এসে এই বিপত্তি। স্বর্ণমণি লতা কি পাওয়া গেল? না বাবা, আমি সর্বত্র খুঁজেছি, কিন্তু স্বর্ণমণি লতার কোনো সন্ধান পাইনি। তবে আমি এখনই হাল ছাড়ছি না। আগামীকাল আবার জঙ্গলে গিয়ে ওই মহৌষধি খুঁজব। হ্যাঁ বাবা, ভগবান চাইলে তুই নিশ্চয়ই ওই লতা খুঁজে পাবি। তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আমি দুজনের জন্যই জড়িবুটির প্রলেপ বানিয়ে নিয়ে আসছি। বাবা অর্জুন, তুই পাখিটাকে সাবধানে নামিয়ে রেখে মেয়েটার পাশে বস। আমি একটু ঘরের কাজ সেরে নিই। হ্যাঁ হ্যাঁ মা, তুমি নিশ্চিন্তে যাও। আমি আজ সারা রাত জেগেই ওদের খেয়াল রাখব। অর্জুন সারা রাত জেগে বসে রইল মেয়েটি আর ছোট্ট পাখিটার পাশে। এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ করল না। তাদের খেয়াল রাখতেই ব্যস্ত ছিল। ধীরে ধীরে রাত শেষ হয়ে এলো। চারদিকে ভোরের আলো ছড়িয়ে পড়ল। অর্জুন, এখন ওরা কেমন আছে? কোনো ভালো লক্ষণ দেখা যাচ্ছে কি? তোমার বানানো প্রলেপ আমি দুজনকেই লাগিয়েছিলাম। পাখিটা একটু ভালো আছে, কিন্তু মেয়েটি সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে। হ্যাঁ, স্বর্ণমণি লতার রসই একমাত্র উপায়। তাছাড়া ও সুস্থ হবে না। আর তুই সারা রাত জেগে আছিস। যা, এখন একটু ঘুমিয়ে নে। না বাবা,
এখন ঘুমালে চলবে না, কিছু খেয়েই আমি আবার ওই স্বর্ণমণি লতার খোঁজে বেরোবো। বাড়িতে একটু খাওয়া দাওয়া সেরেই অর্জুন আবার বেরিয়ে পড়ল। এবার সে আরও গভীর জঙ্গলে ঢুকে পড়ল স্বর্ণমণি লতার খোঁজে। ঘাসের আড়াল ঝোপের ভেতর অর্জুন কোথাও খোঁজা বাকি রাখল না। জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও যখন স্বর্ণমণি লতার কোনো সন্ধান পাওয়া গেল না, তখন অর্জুনের মনে একটু হতাশা জন্ম নিল। এতক্ষণ ধরে খুঁজেও কোথাও স্বর্ণমণি লতার সন্ধান পেলাম না। তবে কি সত্যি আমার ভাগ্যে এই লতা নেই? না, এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। আর একটু খুঁজে দেখি, নিশ্চয়ই কোথাও পাওয়া যাবে। অর্জুন জঙ্গলের আরও গভীরে এগিয়ে যায় লতার খোঁজে। কিছুটা এগোনোর পর অর্জুন হঠাৎই শুনতে পেল এক ক্ষীণ নারী কণ্ঠের আওয়াজ, যেন কেউ দূর থেকে সাহায্য চাইছে। বাঁচাও, কেউ আছো? একটু জল দাও, দয়া করে আমাকে বাঁচাও। আরে, মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে। আওয়াজটা সামনের দিক থেকে ভেসে আসছে। এগিয়ে গিয়ে দেখি কি হয়েছে। আওয়াজ লক্ষ্য করে অর্জুন এগিয়ে এসে দেখল এক অপরূপ সুন্দরী রমণী ক্লান্ত অসহায়ভাবে বসে আছে আর মৃদু স্বরে সাহায্য চাইছে। একটু জল, তেষ্টায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, দয়া করে কেউ আমাকে একটু জল দাও। কে তুমি? এই গভীর জঙ্গলে একা বসে আছো কেন? কিভাবে এখানে এলে? কি হয়েছে তোমার? সব বলবো, আগে আমাকে একটু জল খাওয়াও, তেষ্টায় গলাটা ফেটে যাচ্ছে। তুমি এখানেই বসে থাকো, আমি এখনই কোথাও থেকে জল নিয়ে আসছি। হে ঈশ্বর, এই গভীর জঙ্গলে আমি কোথায় জল পাবো? ভগবান, আমাকে পথ দেখাও, আমাকে সাহায্য করো। আরে, সামনে তো একটা ঝর্ণা দেখা যাচ্ছে। প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখি ওখান থেকে কিভাবে জল নিয়ে আসা যায়। অর্জুন প্রভুকে ধন্যবাদ জানাতে জানাতে ঝর্ণা থেকে জল তুলে নিল। তারপর তাড়াতাড়ি ফিরে চলল সেই রমণীর কাছে। তুমি আমাকে বাঁচালে। আজ যদি তুমি না আসতে তবে হয়তো আমি বেঁচেই থাকতাম না। তোমাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন, বিপদে পড়া মানুষকে সাহায্য করাই মানুষের আসল ধর্ম। কিন্তু আমাকে বলো, তুমি এখানে কিভাবে পৌঁছালে? এই জঙ্গলে একা আসা তো সহজ নয়। তার আগে তুমি আমাকে বলো, তুমি এই ঘন জঙ্গলে কি করতে এসেছিলে? আমি এই জঙ্গলে এক দুষ্প্রাপ্য লতার খুঁজে এসেছি। লতা? কোন লতা? তার নাম কি? আমি যে লতাটির সন্ধান করছি তার নাম স্বর্ণমণি লতা। স্বর্ণমণির লতা তো খুবই দুষ্প্রাপ্য এক লতা। এর রস যে কোনো কঠিন চর্মরোগ মুহূর্তে ভালো করে দিতে পারে। হ্যাঁ জানি, আমার বাবা একজন বৈদ্য। তিনিই আমাকে এই দুর্লভ লতার খোঁজে পাঠিয়েছেন। কিন্তু মনে হয় আমার ভাগ্য এতটা ভালো নয়, তাই এখনও সেই লতার কোনো সন্ধান পেলাম না। আমি জানি তুমি খুব পরোপকারী। তোমার এই দয়ালু মনি তোমাকে সেই লতার কাছে পৌঁছে দেবে। তুমি নিজের পরিবারের জন্য নয়, এক সম্পূর্ণ অচেনা মানুষের জন্য এই লতার খোঁজ করছো। আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কি ঠিক বলছি তো? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? আমি তো কিছুই বলিনি। ঠিক তখনই অর্জুনের চোখের সামনে উজ্জ্বল আলোয় সেই মেয়েটি ধীরে ধীরে এক অপূর্ব সুন্দর পরীতে রূপান্তরিত হতে লাগল। চারপাশে যেন এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল।
আমি এই জঙ্গলের দিব্য পড়ি। এই অরণ্যকে রক্ষা করাই আমার কর্তব্য। আর তোমার নিষ্কলুষ হৃদয় আর পরোপকারের জন্যই আমি তোমাকে স্বর্ণমণি লতা দিচ্ছি। তাহলে তুমি এতক্ষণ আমার পরীক্ষা নিচ্ছিলে? হ্যাঁ, আমি এতক্ষণ তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। কিন্তু মনে রেখো, আমি তোমাকে এই লতা দিচ্ছি, এই কথা কাউকে বলবে না। বললে সব গুণ নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, কাউকে কিছুই জানাবো না। বেশ, এই নাও তোমার স্বর্ণমণি লতা, যত্ন করে রেখো, এটাই তোমার লক্ষ্য পূরণ করবে। স্বর্ণমণি লতা পাওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন তাড়াতাড়ি বাড়ির পথে পা বাড়াল। প্রতিটি মুহূর্তই এখন মূল্যবান। অর্জুন বাড়িতে গিয়ে দেখল বাড়ির বাইরে তার বাবা মা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। কি হয়েছে মা? কি হয়েছে বাবা? তোমাদের উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? বাবা অর্জুন, তোর আসতে এত দেরি হচ্ছে দেখে আমরা খুব চিন্তায় ছিলাম। ওদিকে মেয়েটার অবস্থাও আরও খারাপের দিকে যাচ্ছে। আজকের মধ্যে স্বর্ণমণি লতার রস দিতে না পারলে ওকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। তা হ্যাঁ বাবা অর্জুন, আজ কি সেই দুষ্প্রাপ্য লতা পেলি? হ্যাঁ বাবা, আজ আমি স্বর্ণমণি লতা পেয়েছি। এই যে, এইটাই সেই লতা। কোথায় পেলি এই লতা? এ তো খুবই দুষ্প্রাপ্য। আমাকে ক্ষমা করো বাবা, কোথা থেকে কিভাবে এই লতা পেলাম তা আমি কাউকে বলতে পারবো না। বাবা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে এই লতার প্রলেপ বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ বাবা, দে, তাড়াতাড়ি দে লতাটা, এখনই প্রলেপ বানাতে হবে। অর্জুনের বাবা তাড়াতাড়ি স্বর্ণমণি লতার প্রলেপ বানিয়ে নিয়ে এলেন, আর অর্জুন খুব যত্ন করে মেয়েটির ক্ষতস্থানে সেই প্রলেপ লাগিয়ে দিল। এভাবে কয়েকবার প্রলেপ লাগানোর পর ধীরে ধীরে মেয়েটির সব ক্ষত শুকিয়ে গেল, আর একসময় সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। মা, তোমার শরীর এখন কেমন বোধ করছো? এখন কি একটু ভালো লাগছে? আমি এখন একদম সুস্থ বোধ করছি। শরীরে আর কোনো যন্ত্রণা বা ক্লান্তি নেই। আপনারা সবাই মিলে দিন রাত এক করে আমাকে যেভাবে সুস্থ করে তুলেছেন, যতদিন বেঁচে থাকব এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। না মা, এ তো আমাদের দায়িত্ব। তোমাকে সুস্থ করা আমাদের কর্তব্য ছিল। তুমি অসুস্থ ছিলে বলে তখন আর কথা বলা হয়নি। এখন বলো মা, তুমি কে? কেন তোমার পরিবার তোমাকে ওই অবস্থায় ভেলায় ভাসিয়ে দিয়েছিল? আমি সূর্যনগর রাজ্যের রাজকুমারী। আমার নাম নন্দিনী। রাজকুমারী? তুমি রাজকুমারী? মা, তোমার বেশভূষা দেখেই আমার আগেই মনে হয়েছিল তুমি সাধারণ কেউ নও, তুমি কখনো বড় ঘরের মেয়ে। কিন্তু মা, তোমার পরিবার কেন তোমাকে এই অবস্থায় জলে ভাসিয়ে দিল? কি এমন ঘটেছিল? বলবো, আমি সব বলবো, কিন্তু এখানে নয়। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার সঙ্গে রাজপ্রাসাদে চলুন। না মা, তা হয় না। তোমাকে সুস্থ করা আমাদের কর্তব্য ছিল। তোমার জায়গায় যেই থাকতো আমরা তাই করতাম। আমরা এখানেই খুব খুশিতে আছি। তুমি রাজপ্রাসাদে ফিরে যাও মা, আর মহারাজকে আমার প্রণাম জানাতে ভুলো না। ঠিক সেই সময় পাখিটা ডানা মেলে উড়ে এলো, আর সবার সামনে এসে বলল, রাজকুমারী ঠিকই বলছেন, তোমরা সবাই প্রাসাদে চলো, সেখানে তোমাদের যথাযোগ্য সম্মান দেওয়া হবে। সবার দৃষ্টি গিয়ে পড়ল ছোট্ট পাখিটার উপর। ঘরের ভেতর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। আরে সাথী, তুমি এখানে কি করে এলে? এই পাখিটাকে তুমি চেনো নাকি? হ্যাঁ, ওর নাম সাথী। ও আমার খুব কাছের বন্ধু, সব সময় আমার পাশে থাকে, কখনো আমাকে ছেড়ে যায় না। কিন্তু সাথী, তুমি এখানে কিভাবে পৌঁছালে? আমি তোমাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে পড়ি, আর সেখানে এক শিকারীর ছোড়া তীর আমার গা ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আমি গুরুতরভাবে আহত হই। আর আমি জঙ্গলে স্বর্ণমণি লতা খুঁজতে গিয়ে এই আহত পাখিটাকে পড়ে থাকতে দেখি। তারপর তাকে আমার বাড়িতে নিয়ে আসি।
বাবার জড়িবুটির প্রলেপ লাগানোর পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তোমরা আমাদের দুজনের প্রাণ রক্ষা করেছ। সত্যিই তোমরা মহৎ মনের। তোমাদের আমার সঙ্গে প্রাসাদে যেতেই হবে। আমি এই রাজ্যের রাজকুমারী হিসেবে আদেশ দিচ্ছি, তোমরা সবাই আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো। রাজকুমারীর আদেশ অমান্য করতে পারল না কেউ, তাই সবাই একসাথে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। কেঁদো না রানী, কেঁদো না, নিজেকে সামলাও। কি করবে বলো, সবই আমাদের ভাগ্য। কষ্ট কি শুধু তোমার হচ্ছে, আমার হচ্ছে না? সে তো আমারও মেয়ে। এত বৈদ্য দেখালাম, কেউ তো তাকে সুস্থ করতে পারল না। বাধ্য হয়েই। কত আদরের মেয়ে আমার, জানি না এখন কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। মহারাজ, 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 তাড়াতাড়ি আসুন, আমাদের রাজকুমারী ফিরে এসেছেন। তাড়াতাড়ি আসুন মহারাজ। কি বললে? রাজকুমারী ফিরে এসেছে? হ্যাঁ মহারাজ, রাজকুমারী সত্যি ফিরে এসেছেন। চলো তো দেখি। এসো রানী। আয় মা, আয়। কতদিন পরে তোকে দেখছি মা, আমার আদরের মেয়ে। তোকে না দেখে দিনগুলো যেন কাটছিল না। দেখো মা, আমি একদম সুস্থ হয়ে গেছি, এখন আর কোনো কষ্ট নেই। সত্যি আমার সোনা রাজকুমারী আবার আগের মতোই সুন্দর আর রোগমুক্ত হয়ে উঠেছে। মহারাজ, যদি অনুমতি দেন, একটা কথা জানতে চাই। কেন রাজকুমারীকে এমনভাবে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল? তোমরা কারা? কোথা থেকে এসেছো? পিতা, এরাই আমাকে নতুন জীবন দিয়েছে। উনি অর্জুনই আমাকে নদী থেকে তুলে নিয়ে গিয়ে দিন রাত এক করে আমার আর আমার পাখির সাথী দুজনেরই প্রাণ বাঁচিয়েছে। বেশ, এবার তোমাদের সব কিছু খুলে বলার সময় এসেছে। মন দিয়ে শোনো। বেশ কিছুদিন আগে রাজবৈদ্য রাজকুমারীকে কেমন দেখলে? মহারাজ, রাজকুমারীর এক ভয়ঙ্কর চর্মরোগ হয়েছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তাকে সুস্থ করতে পারছি না। রাজবৈদ্য, তুমি ব্যর্থ হলে চলবে না। যদি প্রয়োজন হয় আরও দক্ষ বৈদ্য এনে চিকিৎসা চালাও। রাজকুমারীকে সুস্থ করতেই হবে। মহারাজ, আমি রাজ্যের সব নামকরা বৈদ্যদের এনে রাজকুমারীর চিকিৎসা করিয়েছি, কিন্তু দুঃখের বিষয়, কিছুতেই কোনো ফল পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি উপায় আছে বলো? কিভাবে আমার রাজকুমারীকে বাঁচানো যাবে? মহারাজ, রাজকুমারীকে কলাগাছের ভেলায় করে নদীতে ভাসিয়ে দিন। দূর দেশে গিয়ে যদি কোনো দক্ষ বৈদ্যের হাতে পড়ে, তাহলে হয়তো সে সুস্থ হয়ে উঠতে পারে। এখন আর কোনো উপায় নেই। কি বলছো তুমি রাজবৈদ্য? আমার একমাত্র মেয়েকে আমি জলে ভাসিয়ে দেব? এটা কখনোই সম্ভব নয়। মহারাজ, রাজকুমারীর শরীরে যে ভয়ঙ্কর ছোঁয়াচে চর্মরোগ বাসা বেঁধেছে, এই রোগ যদি ছড়িয়ে পড়ে, তাহলে রাজ্যের অসংখ্য মানুষের প্রাণ বিপন্ন হবে। আমি একজন রাজা হয়ে আমার প্রজাদের ক্ষতি হতে দিতে পারি না। মন্ত্রী, রাজকুমারীকে ভেলায় করে নদীতে ভাসানোর ব্যবস্থা করো। না চাইলেও আমাকে বাধ্য হয়ে নিজের মেয়েকে ভাসিয়ে দিতে হয়েছিল। সেদিন আমি অসহায় ছিলাম, কিন্তু আজ আমি আনন্দে ভরে গেছি। তোমরা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ। বলো, তোমাদের কি পুরস্কার দিলে তোমরা খুশি হবে? মহারাজ, আমাদের কিছুই চাই না। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য। হ্যাঁ মহারাজ, বিপদগ্রস্ত মানুষকে সেবা করাই প্রকৃত মানব ধর্ম। এটাই আমার বাবা আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছেন। আমি বুঝতে পারছি, কিন্তু তোমরাও বোঝার চেষ্টা করো। আমার মেয়েকে যারা নতুন জীবন দিয়েছে, তাদের আমি খালি হাতে যেতে দিতে পারি না। মহারাজ, ক্ষমা করবেন, আমরা আমাদের নীতির বিরুদ্ধে যেতে পারি না। আমরা কোনো প্রতিদান নিতে চাই না।
রাজকুমারীর অনুরোধেই এখানে এসেছিলাম। এখন আমাদের ফিরে যাওয়ার অনুমতি দিন। তোমাদের যাওয়া হবে না অর্জুন। পিতা অর্জুনের মতো সৎ, চরিত্রবান, নির্ভীক ও নির্লোভ মানুষকেই আমি আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। মহারাজ, যদি আপনার আজ্ঞা হয় তবে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। আরে, আমি তো এটাই ভাবছিলাম, কিন্তু তুমি মানবে কিনা সেটাই ভেবে দ্বিধায় ছিলাম। আপনারা কি বলেন? রাজকুমারী শুধু রূপে নয়, গুণেও অতুলনীয়া। এই কদিন আমাদের সঙ্গে থেকে আমাদের মন জয় করে নিয়েছে। আমার ছেলে অর্জুন যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। অর্জুন, তুমি চুপ করে আছো কেন? আমি কি তোমার যোগ্য নই? আসলে ব্যাপারটা ঠিক উল্টোটা। আমি চুপ ছিলাম কারণ আমি নিজেকেই প্রশ্ন করছিলাম, আমি কি তোমার মতো রাজকুমারীর যোগ্য? যে নিজের জীবনের পরোয়া না করে অন্যের প্রাণ বাঁচায়, তার থেকে গুণী, নির্ভীক আর সাহসী জীবনসঙ্গী আর কোথায় পাবো? বেশ, তোমার যদি কোনো দ্বিধা না থাকে, তবে তোমাকে পাশে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। এই কে আছিস? কুলপুরোহিতকে খবর দে, বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে। অবশেষে এক শুভ দিনে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে অর্জুন ও রাজকুমারীর বিবাহ সম্পন্ন হল। বন্ধুরা, প্লিজ এক্ষুনি ভিডিওটা হাইপ করে দাও আইকন বারে গিয়ে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো এখনই কমেন্ট করে জানাও। আর দেরি না করে চটপট লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের মতামত লিখে ফেলো।